দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করছি জলবায়ু সম্মেলনে আমাদের যে আভ্যন্তরীণ অভিবাসন আছে সেটা কতখানি গুরুত্বের সাথে জায়গা করে নিবে এবং এইটার সত্যিকার অর্থে এই আলোচনাটা কেন জরুরি। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমার সাথে আছেন নাজমুল আহসান, তিনি লিড ইউথ অ্যান্ড জাস্ট সোসাইটি অ্যাকশন-এইড বাংলাদেশ, এবং আমার সাথে আছেন আবুল বাশার, তিনি টিম লিডার সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করবার আগে আমরা একটা বাংলাদেশ টেলিভিশনের ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে আসি, তারপর আলোচনা শুরু করছি। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমি আলোচনা শুরু করছি। নাজমুল হাসান, আপনার সাথে আলোচনা শুরু করি। মানে জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটা সম্মেলন প্রতি বছরই হয় এবং বেশ উৎসাহ নিয়েই প্রায় পৃথিবীর 200টা দেশের হাজার হাজার মানুষ তো সেখানে যান। সরকারের পক্ষ থেকে যায়, বেসরকারি খাতের ভেতরে ব্যক্তি খাত আছে, উন্নয়ন সহযোগীরা আছেন, যারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিস্ট বলি আমরা, অধিকার নিয়ে কাজ করেন, তারাও এটার ভিতরে যান। ফলে সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় এবং সত্যিকার অর্থে গত 20-30 বছরে যতখানি এই বিষয়ে সচেতনতা বেড়েছে, নীতির জায়গায় উন্নতি হয়েছে, তার পেছনে এই আমরা যেটাকে কপ বলি, সেই কপের একটা বড় ভূমিকা আছে। এবছর ব্রাজিলে হচ্ছে এবং সেই ব্রাজিলে এখন এই যে আলোচনা হচ্ছে, সেই আলোচনার মূল এজেন্ডাগুলো যদি একটু বলেন এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি থেকে যদি এজেন্ডাগুলোর কথা বলেন, কি আলোচনা হচ্ছে, এবং সেখান থেকে আমরা তারপরে আমাদের বিশেষ বিশেষ কিছু জায়গাকে আলোচনা আমরা বলছি ব্লেম 30, মানে ব্রাজিলে ব্লেমে হচ্ছে, এবং আপনি বলছিলেন কপের একটা হিস্ট্রি আছে এবং 30তম কপ এইটা। আসলে এইভাবে বোঝা যায় যে হিস্ট্রিটা কত দীর্ঘ, এবং এইটাই হচ্ছে একমাত্র আন্তর্জাতিক একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে এই জলবায়ুর ন্যায্যতা নিয়ে যে কথাগুলো আমরা বলি, সেই জলবায়ুর ন্যায্যতার কথা বলার বিভিন্ন পক্ষগুলো একত্রিত হয় এবং নেগোশিয়েট করে একে অপরের সঙ্গে। প্রতি বছরই আসলে জলবায়ুর ন্যায্যতার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। কখনো আমরা কথা বলি অ্যাডাপ্টেশন নিয়ে, কখনো মিটিগেশন নিয়ে। এবার কপটা যেহেতু ব্রাজিলে হচ্ছে, তারা এবার কপের একটা মূল এজেন্ডা ঠিক করেছে জাস্ট ট্রানজিশন, ন্যায্য রূপান্তর, আমরা যদি বাংলা এভাবে করতে চাই আর কি। তবে এর বাইরেও বেশ কিছু এজেন্ডা আছে যেগুলো ধারণা করা হচ্ছে সে খুব গুরুত্বের সঙ্গে হবে। বলা হচ্ছে এবার হচ্ছে আপনার অ্যাডাপ্টেশন ইন্ডিকেটরগুলো চূড়ান্ত করা হবে, সূচকগুলো। অ্যাডাপ্টেশন সূচকগুলো কি, অভিযোজনের উদ্যোগগুলো কোথায় কোথায় নেওয়াটা দরকার আসলে, এবং সেটাকে মাপবো কিভাবে আমরা এই ইন্ডিকেটরে যাই, তখন তো এটা মাপার প্রশ্নটাও আসে, একটা ধরনের জবাবদিহিতার জায়গা, জবাবদিহিতা। এবং এইটার সঙ্গে আবার অনেকগুলো বিষয় যুক্ত, কিন্তু আমরা গত কপে যেটা বলা হচ্ছিল রোড টু ব্লেম টু বাকু, তার মানে ওটা একটা হচ্ছে ফাইন্যান্সের একটা রোড ম্যাপের কথা বলা হচ্ছিল। 1.3 ট্রিলিয়নের একটা দাবি উত্থাপিত হয়েছিল বা একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তো এবারও ফাইন্যান্স নিয়েও কথাবার্তা বলা হবে, এবং এই যে ফাইন্যান্স, তারপর আমরা যেটা বলছিলাম অ্যাডাপ্টেশনের সূচকগুলো বলা হচ্ছে, এবার জেন্ডার সূচকগুলো চূড়ান্ত করা হবে। আসলে এই জলবায়ু ন্যায্যতার যে জায়গাগুলো, সেখানে জেন্ডার সূচকগুলো কি সেটাও চূড়ান্ত করার জায়গাটা এখানে প্রস্তুত করা হবে। পাশাপাশি ধরেন প্রতি বছর অন্যান্য যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা হয় আর কি, হ্যাঁ, সেখানে আমরা যে আজকে এখানে আলোচনার জন্য এখানে আসছি, যে মাইগ্রেশন, ডিসপ্লেসমেন্ট, এই বিষয়গুলো, লস অ্যান্ড ড্যামেজ নিয়ে কথা হচ্ছে। আমরা যে বলছি যে কপ 27-এ যেখানে শারম আল শেখে যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, তো এই বছর প্রথমবারের মতো লস অ্যান্ড ড্যামেজের একটা ফান্ড কল করা হয়েছে 250 মিলিয়ন, সেইটা নিয়েও কথাবার্তা বলা হবে। বাট আমি যেটা মনে করি সিভিল সোসাইটির ফোকাসটা থাকবে ওইখানটাতেই, জাস্ট ট্রানজিশনটা কিভাবে হতে পারে এবং সেখানে গ্লোবাল সাউথের ভূমিকাটা কি হবে, গ্লোবাল নর্থের ভূমিকাটা কি হবে, এই বিষয়গুলো আলোচনা। আমরা আবুল বাশার যেটা আলোচনা হচ্ছিল যে এবারের একটা অবশ্যই বড় জায়গা হলো যে আমাদের ন্যায্য রূপান্তরটা কি। আসলে এখানে তো দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়। একটা হলো যে আমার যেই জলবায়ুর যে নেতিবাচক ধারা আছে আমাদের, সেইটাকেও আমরা কিভাবে ঘোরাতে পারি, এবং তার সাথে একই সাথে আমরা একেবারে পুরোপুরি আগের জায়গায় তো ফেরত যেতে পারবো না, সুতরাং তার সাথে খাপ খাইয়ে নেওয়ার জায়গাটা কি। এবং এই খাপ খাইয়ে নেওয়ার ভেতরেই আসলে আমরা যেটা বলি যে আভ্যন্তরীণ অনেক অভিবাসন হয়, অর্থাৎ যারা বিভিন্ন জলবায়ু দুর্গত এলাকায় থাকেন তাদেরকে আসলে সেই জায়গাটা ছেড়ে দিতে হয়। দুটো কারণে হয়, অনেকের
থাকার জায়গাও হয়তো বিলীন হয়ে যায়, অথবা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা এমন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েন যে তাদের কর্মসংস্থান এবং জীবনযাত্রা ওই জায়গাটাতে করা কঠিন হয়ে যায়, ফলে তাদেরকে অন্য জায়গায় চলে আসতে হয়। অনেক সময় এটা ঠিক সুখকর ব্যাপারও না, কারণ আমরা যখন নিঃসন্দেহে অনেকেই নিজের ইচ্ছায় যখন যান তখন সেই বিষয়ে আমাদের বলার থাকে না, কিন্তু যখন জলবায়ু পরিবর্তনের কারণে এটার মুখোমুখি হয়ে সরে আসছেন তখন তো অবশ্যই তার সাথে একটা ন্যায্যতার প্রশ্ন আসে। তো এইবারে এই যে যতগুলো বিষয় আলোচনা হচ্ছে তার মধ্যে এই ধরনের বিষয়গুলোর সাথে সম্পর্কিত কোন কোন মানে ইস্যুগুলো কপে আলোচনা হবে যেটা আভ্যন্তরীণ আমাদের এই অভিবাসনের সাথে যুক্ত? কপ শুরু হয়েছে 10 তারিখ থেকে এবং শেষ হতে যাচ্ছে 21 তারিখের ভিতরে। এর মধ্যে অনেকগুলো আলোচনা হয়েছে। মূলত দুইটা এজেন্ডা আছে কপে এবার। একটা হচ্ছে এজেন্ডা 7, যেটা হচ্ছে অর্সো ইন্টারন্যাশনাল মেকানিজম, যেটা হচ্ছে কপ 13-এ আলোচনা হয়েছিল। সো উইমের অর্সো ইন্টারন্যাশনাল মেকানিজমের রিপোর্ট আছে এবার, এবং ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ, যে ক্ষতিগ্রস্ত যেগুলো হচ্ছে সেগুলোর যে ওয়ার্কিং কমিটিটা হয়েছে সেখানকার রিপোর্টিং আছে এখানে। জলবায়ু সম্মেলন তো একটা বিরাট কর্মযজ্ঞ এবং হচ্ছে অসংখ্য মানব সভ্যতার এমন কোনো এজেন্ডা নাই যেখানে সেখানে আলোচনা করতে হয় না। সো এটা হচ্ছে শুধুমাত্র ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট বা মাইগ্রেশন বা হচ্ছে জলবায়ু সংক্রান্ত অভিবাসন নিয়ে যে খুব বেশি আলোচনা হবে ব্যাপারটি এরকম না, কিন্তু এটা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে কপ প্রেসিডেন্সি থেকে এবং হচ্ছে কপ ফ্রেমওয়ার্কের ভিতরে। সো যেটা দুটো কথা বললাম যে অর্সো ইন্টারন্যাশনাল মেকানিজম এবং হচ্ছে আপনার ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ, এই দুইটার রিপোর্ট আছে, দুইটা কমিটির রিপোর্ট আছে, সুতরাং এটা গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে আমার ধারণা। বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গা থেকেই জলবায়ু সংক্রান্ত অভিঘাতের কারণে মানুষ ডিসপ্লেসড হচ্ছে এবং এই ডিসপ্লেসমেন্টটাকে কিন্তু ডিফাইন করা খুব মুশকিল, এবং এটা নিয়ে গ্লোবালি এক ধরনের মানে কে আসলে নিজের ইচ্ছায় যাচ্ছেন, কে নিজের ইচ্ছায়, এবং হচ্ছে শুধুমাত্র যখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় বাস্তুচ্যুত হয়ে যায় অভিবাসন করে তখন হচ্ছে একটা ঘটনার কারণে না, কিন্তু এখানে অনেকগুলো ঘটনা সম্পর্কিত মানে সামাজিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক কারণ এবং থাকতে পারে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, আমি যেমন গত সপ্তাহে হচ্ছে যশোরে গিয়েছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন সাতক্ষীরা থেকে যশোর চলে আসছেন, বেশিরভাগ মানুষই কিন্তু বলছেন যে ওখানে কাজ নাই। এখন এই কাজ যে নাই, কি কারণে কাজ নাই, সেখানে কি তার কাজের জমিটা শেষ হয়ে গেছে, নাকি হচ্ছে ওখানে নদী ভাঙনের কারণে হচ্ছে, বাঁধ ভেঙে যাওয়ার কারণে হচ্ছে সেখানে যে ভ্যান চালাতো সেই ভ্যানটা চালাতে পারছে না, নাকি হচ্ছে আরো অনেকগুলো কারণ। অনেকগুলো ঘটনা কিন্তু মানুষকে উৎসাহিত করে কিংবা বাধ্য করে তার এলাকাটা ছেড়ে দিতে। মানে তার অর্থনৈতিক কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে, এমনকি মানে জলবায়ুর কারণে এই তিনটি কারণও আসতে পারে। মানে জলবায়ু পরিবর্তন হয়েছে, নদী ভাঙন হয়ে গেছে, সেইটার কারণে তারা এখন বাড়ি ঘর নাই, এটাও হতে পারে। আবার খরা হয়েছে বলে তারা এখন আর ওখানে কাজ নাই। সো অনেকগুলো ঘটনাই কিন্তু মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য করে। একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে যে মানুষটা ওখান থেকে বাস্তুচ্যুত হয়ে অন্য জায়গায় চলে গেল, তার জন্য কিন্তু এটা আসলে পিন পয়েন্ট করা খুব মুশকিল যে ঠিক জলবায়ু পরিবর্তনের কারণে আমি চলে আসলাম। তবে আমি যেটা বলি, সামষ্টিকভাবে যদি আপনি দেখেন জলবায়ুর মানে পরিবর্তনের প্রকোপটা বেশি, প্রাকৃতিক দুর্যোগ বেশি মুখোমুখি হচ্ছেন, সেখানে মানুষের থাকার আমি সে জায়গাটাই আসছিলাম। ফলে একজন মানুষ যেরকম সে নিজে থেকে ডিফাইন করতে পারছে না, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে যতগুলো জলবায়ু সংক্রান্ত ঘটনা ঘটছে, যেমন হচ্ছে ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যার পানি বেড়ে যাওয়া, সমুদ্রের পানি বেড়ে যাওয়া, লবণাক্ততা তৈরি হওয়া, লবণাক্ততা তৈরি হওয়ার কারণেই কিন্তু হচ্ছে ফসল হচ্ছে না। তার কারণ হচ্ছে যে তখন ফসল যদি না হয় তাহলে তার লাইভলিহুড, তার জীবন জীবিকা সংকটের মুখে পড়ছে, তখন সে এলাকা থেকে চলে আসছে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে যদিও বাংলাদেশে কোনো বিজ্ঞানসম্মত পরিসংখ্যান নাই যে কত মানুষ ডিসপ্লেসড হয়েছে, কিন্তু একটা ধারণা করি অনেক গবেষকরা বলছেন যে প্রতি বছর প্রায় 2 থেকে 5 লক্ষ মানুষ ঢাকা শহরেই আসে জলবায়ু অভিঘাতের কারণে। এবং অন্যান্য জেলা শহরগুলোতে কিন্তু পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকগুলো মানুষ এসে অস্থায়ীভাবে বসবাস করে, এবং কেউ কেউ হচ্ছে লাইভলিহুড যদি কিংবা জীবন জীবিকার সন্ধান খুঁজে পায় তাহলে ওখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করছে। ফলে এই জিনিসটা, এই ক্লাইমেট মাইগ্রেশন বা হচ্ছে জলবায়ু সংক্রান্ত অভিবাসন, এটা এখন হচ্ছে গোটা দুনিয়াব্যাপী আলোচ্য বিষয়, গুরুত্বের সঙ্গে আলোচনা করা হচ্ছে। কিন্তু এটা হচ্ছে কিভাবে ম্যানেজ করা হবে সেটা নিয়ে হচ্ছে অনেক গবেষণা হচ্ছে, এবং ভবিষ্যতে আমাদের আরও কাজ করতে হবে এটা নিয়ে। আপনি নিশ্চিতভাবে জানেন যে অর্থনীতির একটা নিজস্ব ইকোসিস্টেম আছে, তাই না? যে মানুষ এখানকার যে কোনো শহরেরই, সেখানে মানুষ কত, সেখানে ব্যবসা বাণিজ্যের ধরনগুলো কি, সুবিধা অসুবিধাগুলো কি, তার মানে একটা অর্থনীতি একটা নিজস্ব নিয়মে চলে সেখানে। তো এই জলবায়ু অভিঘাতের কারণে যখন মানুষ নতুন করে সেখানে আসে, পুরো ব্যাপারটাকে কিন্তু প্রভাবিত করে। এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড, এখানকার আবাসস্থল, এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, তো সবগুলো বিষয় কিন্তু প্রভাবিত হয়ে যায়। তো এটার জন্য হচ্ছে এক ধরনের একটা সুষ্ঠু
এবং পরিকল্পিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতরে যাওয়া দরকার এবং হচ্ছে আমাদের দেশের যে জেলা শহরগুলো আছে অন্তত মানে ঢাকা চট্টগ্রামের বাইরে এই জেলা শহরগুলোতে কিন্তু এক ধরনের এখন একটা পরিকল্পনা মাফিক আগানো দরকার। নগর পরিকল্পনায় এই জলবায়ু সংক্রান্ত অভিবাসন ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমি একটু নাজমুল হাসান মানে একই এই আলোচনা থেকেই আপনার কাছে ফেরত আসলাম, মানে তো এই বাংলাদেশের জন্য এই ন্যায্যতার যেটা বিষয় এবং তার সাথে মিলিয়ে আমি যেটা বলছি যে আমার মানুষ তাদের দীর্ঘ সময়ের যে এই জায়গাটায় তারা থাকেন, যে জায়গাটায় তাদের সমাজ হিসেবে গড়ে উঠছেন, কারণ একটা বিষয় আলোচনা হয় না হয়তো অনেকখানি, অনেকেই অর্থনৈতিকভাবে দেখেন যে ওইখানে তো এখন তো কাজ পেয়েছে অন্য জায়গায় আসলে, কিন্তু তার যে একটা সমাজ ছিল সেখানে তার বেড়ে ওঠা ছিল, ওইখানে যে তার কতগুলো সামাজিক শক্তির সাথে যুক্ত ছিল, সরে আসলে কিন্তু এই শক্তিটা কমে যায়। এখনকার যে কনসেপ্টটা চলছে পৃথিবীব্যাপী এইটা মানে ওই ন্যায্য রূপান্তরের ভিতরে কি এই অংশটা যথেষ্ট অনুধাবিত হয়েছে কি? COP28-এ কিন্তু প্রথম মাইগ্রেশন এবং ডিসপ্লেসমেন্ট শব্দটা আসে হচ্ছে তখনই যখন হচ্ছে লস অ্যান্ড ড্যামেজের ডিসকাশনটা আরো বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে আর কি। এবং আমরা যখন লস অ্যান্ড ড্যামেজ নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা শুধু ইকোনমিক লসের কথা বলি না, আমরা নন ইকোনমিক লসের কথা বলি আর কি। সোশ্যাল লস এবং তার পলিটিক্যাল লস এবং তার যে ইকোসিস্টেমের লস, আপনি কিভাবে এটাকে ইকোনমি দিয়ে ভাববেন আর কি। হ্যাঁ, এবং এই যে ডিসপ্লেসমেন্ট এবং এই ডিসপ্লেসমেন্টকে আপনি কিন্তু অধিকারের আঙ্গিকে ভাবতে হবে। অধিকারটা কি? অধিকারটা কি শুধু ইকোনমিক পার্সপেক্টিভ? না, অধিকার হচ্ছে এডুকেশন, অধিকার হচ্ছে কালচারাল পার্টিসিপেশন, অধিকার হচ্ছে হেলথ, অধিকার হচ্ছে ওইখানকার যে তার ইকোসিস্টেমে পার্টিসিপেট করার রাইটস, তাই না? সো এবং তার যে টোটাল যে কালচারাল ভ্যালুস সেইটার ভিতরে সে অংশগ্রহণ করা, বেড়ে ওঠা। তো আপনার ন্যায্য রূপান্তরের জায়গাটাই কিন্তু বড় জায়গাটি হচ্ছে অধিকারকে রেসপেক্ট করা। এবং আরেকটা জিনিস এখানে ইন্ডিকেট করে সেটা হচ্ছে যে আসলে সিস্টেমটা একটা অন্যায্য সিস্টেম। জলবায়ু পরিবর্তনের যে জায়গাটা সেইটার উৎপত্তি হচ্ছে একটা অন্যায্য রাষ্ট্র ব্যবস্থা, অন্যায্য একটা পৃথিবীর যে ইকোনমিক কন্ডিশন সেখান থেকে তৈরি হয়েছে। তো এখন আমরা ওটাও বলছি যে এই যে ন্যায্য রূপান্তরের একটা বড় জায়গায় হচ্ছে ন্যায্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, ন্যায্য সুযোগ দেওয়া, অধিকারগুলো তৈরি করে দেওয়া। এবং সে তো দায়ী না এটার জন্য, যারা দায়ী তাদেরকে কিভাবে এটার জন্য রেসপন্সিবল করা যায়। এইটা তো আমাদের বড় আলোচনা আছে যে বাংলাদেশের মতো দেশগুলো এই পরিবর্তনের জন্য যতখানি না দায়ী তার থেকে অনেক বড় তার দায়ভার বহন করতে হচ্ছে। একদম। আবার আমি অন্য দিক থেকেও যদি দেখেন তাহলে একটা দেশের ভিতরে, এটা বাংলাদেশ বলে না, যে কোনো দেশের ভিতরেই যারা অবস্থাপন্ন আছেন, যারা হয়তো অনেক বেশি সামর্থ্য রাখেন, তারা যতখানি এটাকে কন্ট্রিবিউট করছেন বা এটার সাথে মানিয়ে নিতে তাদের যেই সুযোগ সুবিধাটা আছে, ততখানি তো আমার দেশের যারা আমরা যেটাকে বলি যে প্রান্তিক মানুষ, যারা এটার ঝুঁকির ভিতরে আছেন, তাদের অতখানি না। আপনি যখন ন্যায্যতার কথা বলবেন তখন কিন্তু ওই যে প্রান্তিক জনগোষ্ঠীর রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট, তার ওই যে লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলা করার জন্য আমি তার জন্য কতটুকু অধিকারের ব্যবস্থা করে দিচ্ছি, তার জন্য কতটুকু সুযোগ সুবিধা করে দিচ্ছি, তার জন্য আর্থিক বরাদ্দ আছে কিনা, তার যদি ডিসপ্লেসমেন্ট হতে হয় তাহলে সে যেখান থেকে ডিসপ্লেসমেন্ট যেখানে আসবে সেখানে তার প্রোটেকশনের ব্যবস্থাগুলো আছে কিনা। আমি এই আলোচনাটা আরেকটু বিস্তারিতভাবে শুনতে চাই যে আসলে আমরা মানে কি করতে পারি এবং শুধু দেশের ভেতরের সম্পদ বা বরাদ্দ না, আমার মানে এই জলবায়ু সম্মেলন থেকে আন্তর্জাতিক যে সম্পদ আছে সেইটাকে কিভাবে চ্যানেল করা যায়। দর্শক, আমরা আলোচনা করছিলাম জলবায়ু সম্মেলনের বিষয় নিয়ে এবং বিশেষ করে বাংলাদেশের যে অনেক মানুষ এখন নিজেদের মানে অনেক আগের যে থেকে যেই জায়গাটা থাকতেন সেখান থেকে সরে যেতে হচ্ছে, জীবিকার তাগিদে হোক অথবা তাদের জীবনের কারণে হোক, সেগুলোর সাথে মানানসইভাবে অভিযোজন যেটা হচ্ছে সেটা কেমনভাবে হবে। আলোচনায় ফেরার আগে একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। আগামীর বাংলাদেশ বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়।
বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30 নাজমুল হাসান, বিরতির আগে যেটা হচ্ছিল বড় আলোচনার জায়গা ছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড। Right. এই লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের এখন পরিস্থিতিটা মানে আলোচনাটা কেমন ভাবে দেখছেন যে আসলে কোন জায়গায় আছে? কারণ যেটা বলছেন যে বছর দুয়েক ধরে এটা তো মোটামুটি কংক্রিট হয়েছে, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। 2 বছর আগে তো একটা এক ধরনের সম্মতি এসছে আর কি যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হবে, কিন্তু এখনো এটার পূর্ণ রূপ, এটা কিভাবে এটাকে পরিচালনা হবে, কে কিভাবে পাবেন, এই আলোচনাগুলো অসম্পূর্ণভাবে আছে। এই বছর কি কোনো ইতিবাচক দেখছেন? একটা ইতিবাচকতা আছে যে মাত্র যেটা হয়েছে যে হাইপটা তৈরি হয়েছিল, যে আগ্রহটা তৈরি হয়েছিল COP28 এর সময়, সেই ফান্ডটা যে খুব যে বড় হয়েছে তা না। এখন পর্যন্ত আজকে পর্যন্ত $788 মিলিয়ন ফান্ড গঠিত হয়েছে। সো এই ফান্ড থেকে এই যে মাত্র এটা বোর্ড হয়ে গেল, 7th বোর্ড মিটিং হয়ে গেল এই ফান্ডের, সেখানে 250 মিলিয়ন একটা ফান্ড কল করা হয়েছে। মানে এখন তারা প্রজেক্ট চাচ্ছে আর কি বিভিন্ন দেশের জায়গা থেকে। তো এই প্রশ্নটার একটা পজিটিভ জায়গাটা হচ্ছে যে প্রথমবারের মতো একটা ফান্ড ওপেন করা হয়েছে এবং প্রজেক্ট কল করা হচ্ছে, যাতে এখান থেকে তারা বোর্ড সিলেক্ট করবে কোন কোন প্রজেক্ট তারা দিতে পারেন বিভিন্ন দেশে আর কি। ঠিক আছে, তো একটা মেকানিজম তৈরি হচ্ছে, এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু যে জায়গাটা হচ্ছে বলার চেষ্টা করছি আমরা সিভিল সোসাইটির জায়গা ধরে, যে ধরেন আমরা বলছি লস অ্যান্ড ড্যামেজের দরকার হচ্ছে $400 বিলিয়ন টাকা আর কি, $400 বিলিয়ন ডলার। ঠিক আছে, সেখানে আমরা পাচ্ছি হচ্ছে $1 বিলিয়ন না। হ্যাঁ, তার মানে হলো মানে আমার 0.2% 2% এর কথা বলা হচ্ছে, আরো কম 0.2% বলা হচ্ছে যে ডিমান্ড, তার থেকে এটা 0.2% অ্যালোকেটেড হচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এখন যে কলটা করা হচ্ছে সেই কলটা থেকে হয়তো প্রজেক্টটা নেওয়া হবে। এই যে ওইখানেই বলা হচ্ছে এখন যে আমরা যেটা বলছিলাম যে রোড টু বাকু টু বেলেম, এখানে 1.3 ট্রিলিয়নের যে যে ফিনান্সের কথা, ক্লাইমেট ফাইন্যান্সের যে দাবি করা হচ্ছে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন আবার 2.5 গুণ এটা তো বলা হবে। আবুল বাশার, মানে ঠিক আছে, এটা আমি বুঝি যে যেই পরিমাণ সম্পদ আসার কথা ছিল সেই পরিমাণ সম্পদের দাবি চালিয়ে যেতে হবে। আপনি কতখানি আশাবাদী বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে? কারণ বাংলাদেশে আমরা যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা বারবারই আমরা দাবি করেছি যে যাই ফান্ড আছে সেইটাকেও আনার ব্যাপারে, ব্যবহার করার ব্যাপারে আমরা অতখানি সফল হইতে পারি না, এখানে অনেক ধরনের ব্যর্থতা আছে। এখন কতখানি আপনি আশাবাদী হবেন? আমি আশাবাদী দুইটা জায়গা থেকে। বাংলাদেশে যতগুলো মানুষ হচ্ছে জলবায়ু সংক্রান্ত অভিঘাতের জন্য ডিসপ্লেসড হচ্ছে, এই নাম্বারটা কিন্তু অনেক বড়, ছোট না একেবারে। এবং এই মানুষগুলোর জীবন জীবিকার দিকে যদি আপনি তাকান, তাহলে হচ্ছে সবচেয়ে বড় যে দুইটা জায়গাতে তারা কম্প্রোমাইজ করে জীবনে, যে আপোষ করে, সেটা হচ্ছে এডুকেশন এবং হচ্ছে স্বাস্থ্য। ফলে যখন এডুকেশন এবং স্বাস্থ্য যখন সে ত্যাগ করে দেয় তার চিন্তা পদ্ধতির থেকে এবং অগ্রাধিকার থেকে, তখন সে তার ভবিষ্যতের স্বপ্ন দেখাটা বন্ধ করে দেয়। সো এটা একটা বড় ধরনের ক্ষতি হয়, এবং এই ক্ষতিটা মাপার জন্য এখন পর্যন্ত কোনো রকমের ইন্ডিকেটর আমরা কিন্তু তৈরি করতে পারি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মানুষগুলো ইতোমধ্যেই হচ্ছে ডিসপ্লেসড হয়েছে এবং ভবিষ্যতে হবে জলবায়ু ঝুঁকির কারণে, সেই মানুষগুলোর ভবিষ্যৎ জীবন জীবিকার জন্য আপনাকে ফান্ড অ্যাক্সেস করতে হবে, গ্লোবাল ক্লাইমেট ফান্ড অ্যাক্সেস করতে হবে। তো যেটা নিয়ে গ্লোবালি কথা হচ্ছে যে $7.88 মিলিয়ন এখন পর্যন্ত তারা হচ্ছে প্লেস করেছে, এবং ভবিষ্যতে আরও $250 মিলিয়ন কথা, এবং এই কপে আরও হয়তো কথা উঠবে। এবং আমার ধারণা যে এই ফান্ড মোবিলাইজেশনটা ধীরে ধীরে বাড়বে, কারণ হচ্ছে গোটা পৃথিবীর যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু এটাকে অস্বীকার করছেন না, কারণ সায়েন্টিফিক ইনফরমেশনের কারণে তারা এটাকে এখন স্বীকার করছেন, যদিও কোনো দেশ হয়তো সেটাকে ইগনোর করছেন, বাট এটা গ্লোবালি এটা স্বীকার করছেন। এই ফান্ড অ্যাক্সেস করার ক্ষেত্রে আমাদের একটা টেকনিক্যাল দুর্বলতা আছে আমাদের রাষ্ট্র হিসেবে। এই টেকনিক্যাল অসুবিধাটা হচ্ছে কি, যে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়, যেটাকে আমরা বলি এনডিএ, ইআরডি ভিত্তিক যে আমাদের ডেস্ক আছে। সো এনডিএ মানে ন্যাশনাল ডেজিগনেটেড অথরিটি। এই অথরিটিতে যারা হচ্ছে এখানে কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত হন, তাদের দৈনন্দিন কাজ আছে, প্রশাসনিক কাজ আছে। এর পাশাপাশি এই টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রপোজাল লেখা কিন্তু কঠিন। তো সেই জন্য যেটা আমরা বারবার প্রস্তাব করে আসছি দীর্ঘদিন ধরে, যেখানে একটা রিসোর্স পুল তৈরি হতে হবে। এখানে অন্তর্ভুক্ত হতে পারে নাগরিক সমাজের যারা হচ্ছে গবেষক আছেন, যারা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, যাদের এই দক্ষতাগুলো আছে প্রশ্নের উত্তর দেওয়া এবং এটাকে ক্লাইমেট লিঙ্কড করা প্রপোজালগুলোকে, তাদেরকে একটা রিসোর্স পুল তৈরি করা।
এটা হচ্ছে একটা প্রপোজালগুলো তৈরি করার ক্ষেত্রে। আর একটা হচ্ছে প্রপোজালের এগেনস্ট অনেকগুলো প্রশ্ন আসে জিসিএফ থেকে, ফর এক্সাম্পল গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে, তো সেখানে কুইক রেসপন্স করতে হয়। এবং এটার জন্য একটা ছোট গ্রুপ করলেই কিন্তু হবে না, এটাকে ধীরে ধীরে এক্সপান্ড করতে হবে, কারণ যারা হলো ভলান্টারি এখানে কন্ট্রিবিউট করবে তাদেরও কিন্তু দৈনন্দিন কাজ থাকবে। সুতরাং এই মেকানিজমটা করা দরকার। তো আমরা যেটা জানি যে ইআরডি কেন্দ্রিক আমাদের একটা এনগেজমেন্ট আমরা আছে এবং এটা ভবিষ্যতে আমরা বাড়াবো, এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে যে আমরা যে অনেক জলবায়ু ঝুঁকির কারণে খুবই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, এটা বললেই কিন্তু টাকা পাওয়া যায় না। ওখানকার মেকানিজমটা আমাদের বুঝতে হবে যে ওখানে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে এই ক্ষতিটা বা এই সম্ভাব্য ক্ষতিটা জলবায়ুর পরিবর্তনের কারণে হয়েছে, এবং একই সাথে যেই কারণে আপনি ফান্ডটা চাচ্ছেন ওইটাকে অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আলোচনা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে যেটা শারমেল শেখের যে কপে যেটা আলোচনা হয়েছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, এটা কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে এবং বলা হয়েছে যে রেসপন্ডিং ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ। তার মানে এটা মানে তাত্ত্বিকভাবে এটাকে হচ্ছে প্রতিক্রিয়ার জায়গা থেকে দেখা হচ্ছে যে লস অ্যান্ড ড্যামেজ হলে আপনি এটাকে রেসপন্ড করবেন। তার মানে হচ্ছে যে এটা অনেক বেশি হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দিকে চলে যাবে এই ডিসিপ্লিনটা। ফলে আপনি কিন্তু এই লস অ্যান্ড ড্যামেজ বা হচ্ছে এই ক্ষতিগুলো যে ভবিষ্যতে হবে তার জন্য হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার নেবেন, সেটা কিন্তু ওই ফান্ড থেকে নেওয়া যাবে না। ফলে এটা হচ্ছে এক ধরনের বৈশ্বিক রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক রাজনীতির ফলাফল, রিঅ্যাক্টিভ ফান্ডের মতো। তার মানে এটা প্রোঅ্যাক্টিভ মেজার নেওয়ার জন্য ওই ফান্ড থেকে কিন্তু আমরা টাকা নিতে পারবো না। এটা হচ্ছে একটা মানে তাত্ত্বিকভাবে জটিলতা তৈরি করা। এবং দ্বিতীয় হলো যে আমাদের এই ফান্ডগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের হচ্ছে অনেক বেশি কৌশলগতভাবে আমাদের আগাতে হবে এবং হচ্ছে আমাদের দক্ষতা বাড়াতে হবে। দর্শক, একটা ছোট বিরতিতে যাই। আমাদের আলোচনা থেকে যেটা আসছে সেটা হলো যে যেই টুকি সম্পদ আমাদের বিশ্বব্যাপী আছে, বাংলাদেশের জন্য এটা ব্যবহার করাটা প্রয়োজন। সুতরাং আমরা এই সম্পদগুলো কীভাবে আরও ভালো করে ব্যবহার করতে পারি, এই আলোচনাটা আমরা এই পর্বে করতে চাই। আমাদের সাথে একটা বিরতির পরে থাকবেন, আমরা হয়তো এই বিষয়ে আরেকটু জানতে পারবো। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। বিরতির আগে আপনি বলছিলেন যে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের যদি এখন নতুন একটা মেকানিজম হয়, আমাদের আপনি যে টিম করার কথা বলছেন, অনেক ক্ষেত্রে এটা তো একটা পরিকল্পনার ব্যাপার যে আমরা কোনটা দিয়ে কোনটাকে ব্যবহার করবো। কারণ এগুলো এখন প্রায় 4-5টি ফান্ড আছে বিভিন্ন রকম, ছোট বড় মিলিয়ে আর কি। বাংলাদেশ প্রায় সবগুলোর জন্য আমি যতটুকু জানি যে এলিজেবল, যেটা আমরা বলি যে যোগ্যতা আছে আর কি। তো এই প্রস্তুতিটা কি আমাদের আগে থেকেই নেওয়া উচিত না? আমরা মানে আবার অনেকে বলেন যে এইটার তো কোনো ঠিক ঠিকানা নাই, কবে আসবে না আসবে, সেই বিষয়গুলো কিভাবে নিব? এটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার এবং এটা তো করতে হবে আমাদের। এটাকে ইগনোর করার সুযোগ নেই, এটাকে অবজ্ঞা করার সুযোগ নেই, আমাদেরকে এটা করতেই হবে। কারণ হচ্ছে যে 2টা জিনিস যদি আমরা মাথায় রেখে, একটা হচ্ছে যে বাংলাদেশের গ্র্যাজুয়েশন, এলডিসি গ্র্যাজুয়েশন, এটা অ্যাপ্রোচিং।
সেটা দেখা যাবে পরে। দ্বিতীয় হলো যে আমাদের ওডিএ গ্লোবাল ফান্ডিং ল্যান্ডস্কেপের কারণে ওডিএ কমে গেছে এবং কমে যাবে ভবিষ্যতে। তাহলে আমাদের এখানকার যে অর্থনৈতিক ঝুঁকি কিংবা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি যে কোনোভাবে দেখি না কেন, এটাকে যদি আপনার মেনটেন করতে হয়, চালু রাখতে হয়, তাহলে আমাদের গ্লোবাল ক্লাইমেট ফাইন্যান্স আমাদের অ্যাক্সেস করতে হবে। সেটা হচ্ছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড হোক আর গ্রিন ক্লাইমেট ফান্ড হোক, এই অ্যাক্সেসটা আমাদেরকে করতে হবে। এটার জন্য আমাদের দক্ষতা বৃদ্ধি করার কোনো বিকল্প নাই। এবং একটু খেয়াল করে দেখেন, যদি আমরা হচ্ছে জলবায়ু সংক্রান্ত অভিবাসনের ব্যাপারটাকে লিঙ্ক করি, যেমন হচ্ছে যে মানুষগুলো নিজ নিজ এলাকা থেকে বাস্তুচ্যুত হচ্ছে, তারা নিয়ার বাই সিটিতে হলো আশ্রয় নিচ্ছে কিংবা বড় শহরে চলে আসছে, এবং এই মানুষগুলো ব্যবস্থাপনা করার জন্য একটা জনসংখ্যা ব্যবস্থাপনার দিক আছে, একটা হচ্ছে অর্থনীতিকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপার আছে। তো আমরা যেরকম সুইস কন্ট্রাক্টের পক্ষ থেকে আমরা যে কাজটা করছি, যে জেলা শহরগুলো কি করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতর দিয়ে এই জলবায়ু উদ্বাস্তু মানুষদেরকে ব্যবস্থাপনা করতে পারে। এবং এখানে প্রাইভেট সেক্টর এনগেজমেন্টও লাগবে হয়তো, কারণ হচ্ছে এখানে হাউজিংয়ের সম্পর্ক আছে, এখানে হেলথের সম্পর্ক আছে, এখানে ওয়াটার সাপ্লাইয়ের সম্পর্ক আছে। ফলে একটা প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট, একটা ব্যাংকেবল প্রজেক্ট ডেভেলপ করা, এবং এটা পৃথিবী থেকে অন্য জায়গা থেকে টাকা পাওয়া যাক আর না যাক, এটা তো আমাদের ব্যবস্থা করতে হবে, কারণ এটা আমাদের জনসংখ্যা, আমাদের জনগোষ্ঠী। সো এইটাকে ঠিকমতো যদি ব্যবস্থাপনা করতে হয়, তাহলে আমাদের দুই ভাবে কাজটা করতে হবে। একটা হচ্ছে যে অভ্যন্তরীণ সম্পদ কাজে লাগিয়ে পরিকল্পনাগুলোকে ডিসেন্ট্রালাইজ করা এবং স্থানীয় যে অর্থনৈতিক হাবগুলো আছে সেটাকে আরও শক্তিশালী করা, যাতে হচ্ছে স্থানীয় মানুষগুলো যারা ডিসপ্লেসড হচ্ছে তাদেরকে ওখানে অ্যাবজর্ব করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বৈশ্বিক যে জলবায়ু তহবিল আছে সেখান থেকে আমাদের উপযুক্ত, আমাদের প্রয়োজন ভিত্তিক এই টাকাগুলো অ্যাক্সেস করার জন্য, এই টাকাগুলো নিয়ে আসার জন্য আমাদের দক্ষতা বাড়াতে হবে। আচ্ছা, আমি নাজমুল হাসান একদম তো শেষ পর্যায়ে, যেটা একটা তো আমাদের নিজেদের প্রস্তুতির ব্যাপার আছে। আবুল বাশার অবশ্যই বলছিলেন যে এটা স্থানীয় পর্যায়েই অনেক বড় ভূমিকা আছে যদি আমরা করতে চাই। বাংলাদেশে আমি একটা বড় সমস্যা দেখি যে স্থানীয় পর্যায়ের যে সরকারি প্রতিষ্ঠান বলি বা স্থানীয় সরকার বলি, তাদের তো সরাসরি এই ধরনের ফান্ডের অ্যাপ্লাই করা বা সরাসরি যাওয়ার সুযোগ নাই, বরং অনেকাংশেই তাদেরকে যেতে হয় কেন্দ্রীয় সরকারের সাথে, এবং কেন্দ্রীয় সরকারের ভেতরেও মানে অনেক দেশে আছে বিভিন্ন মন্ত্রণালয় আলাদা আলাদা করে নেগোশিয়েট করতে পারে বা স্থানীয় সরকার নেগোশিয়েট করতে পারে এই ধরনের ফান্ডে। আমাদের দেশে এটা পারে না, এটা আমাদের মানে অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ইআরডির মাধ্যমে যেতে হয়। তো সেইটা একটা তো বড় ক্যাপাসিটির জায়গা। আমি সেইটা একটু আপনার অভিজ্ঞতা জানতে চাইবো যে ওইখানেও মানে যে ডিমান্ডটা নিচ থেকে নিয়ে এসে ইআরডি পর্যন্ত আনা, কারণ ইআরডির ক্যাপাসিটি ইস্যু আলোচনা হয়েছে। আর একটা যেটা আমি জানতে চাই সেটা হলো যে মানে এই কপ তো আর শেষ কপ না, এরপর আমি যতটুকু জানি যে অ্যাডিলেডে হবে আর কি, অস্ট্রেলিয়ায়। এজেন্ডাগুলো যেই দেশ হোস্ট করে তারা কিছুটা হয়তো তাদের মতন করেও দেখেন, ইনফ্লুয়েন্স করেন। কিন্তু বাংলাদেশের জন্য যদি বলি, লস অ্যান্ড ড্যামেজ ফান্ডটা আমি মনে করি যে সেন্ট্রাল পিস হিসেবে থাকবে। তো ওই সেন্ট্রাল পিস হিসেবে যদি থাকে, বাংলাদেশ কিভাবে স্ট্র্যাটেজিক্যালি চাপ প্রয়োগটা অব্যাহত রাখতে পারে যেন গ্লোবালি এই ফান্ডটা বড় হয় এবং এটার অংশ আমাদের দেশে আসে? বাংলাদেশের মতো দেশগুলো অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডস, আমরা যেটা এসআইএস বলি, যে প্যাসিফিক আইল্যান্ডসের কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আর কি লস অ্যান্ড, কারণ তারা হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি খুঁজতে চেয়েছে ধনী দেশগুলোর আর কি। সেখান থেকেই কিন্তু লস অ্যান্ড ড্যামেজের ফান্ডটা নিয়ে অনেক দাবি দাওয়া উত্থাপন হয়েছে এবং শেষ পর্যন্ত হয়েছে, এক ছোট হলেও হয়েছে আর কি। সো আমি এই ফান্ডের জায়গা থেকে আমি এর ফান্ডকে বড় করার কোনো বিকল্প দেখি না গ্লোবাল লেভেলে, এবং এইটার জন্য তদবির দেন দরবার অবশ্যই এই অ্যাসোসিয়েশন অ্যালাইন্ড উইথ দি G77 যে গ্রুপটা আছে, প্যাসিফিক মোস্ট ভালনারেবল যে ফোরাম, সেইটার সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে এই দাবিগুলোকে অব্যাহত রাখার কোনো বিকল্পটা আমি দেখছি না অ্যাটলিস্ট। হ্যাঁ, ঠিক আছে, দাবি করলেই দিচ্ছে না, এটাও আমরা দেখে আসছি আর কি, বাট এইটাকে অব্যাহত রাখতে হবে। 2 হচ্ছে আমি একটা সুযোগ দেখি, অপরচুনিটি দেখি। আপনি ডিসপ্লেসমেন্ট নিয়ে কথা বলছিলেন, মাইগ্রেশন নিয়ে কথা বলছিলেন, যে ইন্ডিকেটরগুলো চূড়ান্ত হতে যাচ্ছে এবার অ্যাডাপ্টেশনে। আমি মনে করি সেই ইন্ডিকেটরগুলো আলোকে এই ইন্ডিকেটরগুলোও তো একটা লোকালাইজেশন করতে হবে আমাদের দেশে। সেই লোকালাইজেশনে যাতে আমরা এই ডিসপ্লেসমেন্ট ইস্যুটাকে রাখি এবং সেইটাকে আমাদের যে ন্যাপ ন্যাশনাল অ্যাডাপ্টেশন পলিসি আছে সেটার সঙ্গে আমরা মিলিয়ে আমাদের যে ফিসক্যাল পলিসি আছে, ফিসক্যাল অ্যালোকেশন আছে, সেইটার সাথে কীভাবে আমরা এটার সঙ্গে কানেক্ট করতে পারি। কারণ আপনি জানেন যে ক্লাইমেট বাজেটিং হয় আর কি, তাই না? সেইটাকে ধরে আমরা কীভাবে করতে পারি, সেইটা একটা বড় জায়গায় আমি মনে করি গুরুত্ব দেওয়ার খুব দরকার আছে, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি মনে করতে পারেন যে প্রতি বছর যে যদি এরকম 1 মিলিয়ন পিপল সামহাউ ডিসপ্লেসড হয়, আমরা জানি না, অনেকে হয় দীর্ঘস্থায়ীর জন্য, অনেকে হয় সংক্ষিপ্ত সময়ের জন্য, বিকজ অফ দি সিচুয়েশন আর কি, ঠিক আছে? এবং এমনও হয়ে গেছে 2019-এ আপনার প্রায় 4 মিলিয়ন মানুষের বলা হয় যে ডিসপ্লেসড
বিকজ অফ বুলবুল অ্যান্ড ফানি, যে দুইটা সাইক্লোন বড় বড় হয়েছিল। সো এবং আরেকটা সংখ্যা আছে যে 2050-এর মধ্যে বাংলাদেশে ডিসপ্লেসড হওয়ার সম্ভাবনা 35 মিলিয়ন পিপলের, 3.5 কোটি মানুষের সম্ভাবনা আছে। তাহলে আমরা এটার জন্য প্রস্তুতিটা কিভাবে নেব? নিঃসন্দেহে এইটা মানে আমি এটার সাথে মিলে বলি যে একটা তো হলো যে শুধুমাত্র বৈদেশিক ঋণ নির্ভর হোক বা সাহায্য নির্ভর হোক, এই অর্থায়ন তো আর যথেষ্ট হবে না, আমাদের নিজেদের হতে হবে। বাট যেটা দিয়ে শেষ করব সেটা হলো যে যেহেতু এই পুরো বিষয়টার সাথে এক ধরনের রাজনৈতিক মানে এক ধরনের ইচ্ছার একটা বড় প্রয়োজন লাগবে, এবং আমরা যেহেতু হয়তো একটা নির্বাচনের দিকে যাচ্ছি, যেই রাজনৈতিক দলগুলো আছেন তাদের নির্বাচনী ইশতেহারে এটা কতখানি জায়গা পাওয়া উচিত বলে মনে করেন, যদি সংক্ষেপে যদি বলি, আমি মনে করি যে ক্লাইমেট ইস্যু এটা আসলে শুধুমাত্র পরিবেশের ইস্যু না, এটা হিউম্যান রাইটস ইস্যু, শুধু মানে ওটার সঙ্গে সঙ্গে হিউম্যান রাইটস ইস্যু। সো আমরা এই হিউম্যান রাইটসটাকে কিভাবে এই ক্লাইমেটের সঙ্গে কানেক্ট করে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে নিয়ে যাওয়া উচিত, কমিউনিটির সেই ডিমান্ডটা কমিউনিটি করে। আমরা নিজেরাও কিছুদিন আগে আপনার অ্যাকশনের জায়গা ধরে আমরা পলিটিক্যাল ম্যানিফেস্টো নিয়ে কথা বলেছি, সেখানে আমরা দেখছি বিষয়গুলো উঠে আসছে। এখন তারা প্রত্যাশা করে, জনগণ প্রত্যাশা করে যে এই বিষয়গুলো পলিটিক্যাল এজেন্ডা হিসেবে উঠে আসবে হিউম্যান রাইটস এজেন্ডার পাশাপাশি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে শেষ করছি। জলবায়ু সম্মেলন বিশ্ব পর্যায়ে হচ্ছে, কিন্তু বাংলাদেশের মতো দেশগুলো আসলে এটার প্রধান দাবিদার, এবং এই বিষয়টা তাদের জন্য সবচাইতে বোধহয় গুরুত্বপূর্ণ। আমি যেটাকে গুরুত্ব দিয়ে দেখি সেটা হলো যে একই সাথে আমাদের দেশের ভেতরের যে সক্ষমতা, আমাদের দেশের ভেতরের যে কমিটমেন্টটা, এইটাকে আমাদের আরও অনেক বেশি গুরুত্বের ভিতরে আনতে হবে। বিশেষ করে যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে যদি আমরা গণতন্ত্রের ভিতর দিয়ে, ভোটের ভিতর দিয়ে যাই, তখন এই অঞ্চলের মানুষগুলোও তো বাংলাদেশের ভোটার হিসেবে আসবেন, যারা তার নির্বাচিত সরকারের কাছ থেকে প্রত্যাশা করবেন যে তাদের উন্নয়নের এই দৃষ্টিটা সরকার রাখবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা এই অনুষ্ঠানে বারবার অর্থনীতি এবং উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আবারও ফেরত আসবো এই অনুষ্ঠানে, আপনাদের কাছ থেকে জানতে চাইব কেমন আছে অর্থনীতি।